গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের আকাশজোড়া মেঘ পর্ব ১। ৫৬ মিনিট পার হলো। ফিরোজ বসে আছে। কারো কোনো খোঁজ নেই। ঘুমন্ত রাজপুরীর মতো অবস্থা। কোনো শব্দটব্দ পাওয়া যাচ্ছে না, যা থেকে ধারণা করা যায় এ বাড়িতে জীবিত লোকজন আছে। সে যে এসেছে এই খবরটি ৫৬ মিনিট আগেই পাঠানো হয়েছে। বেটেখাটো একজন মহিলা বলে গেল, আফা আইতাছে। ব্যাস, এই পর্যন্ত। ফিরোজ অবশ্য আশা করে না যে সে আশামাত্র চারদিকে ছুটোছুটি পড়ে যাবে। বাড়ির কর্তা স্বয়ং নেমে আসবেন এবং ইনাকে চা দিতে এত দেরি হচ্ছে কেন বলে চেঁচামেচি শুরু করবেন। তবে ১ ঘন্টা শুধু শুধু বসে থাকতে হবে এটাও আশা করায় না। সময় এখনো এত সস্তা হয়নি। আপনি কি আমাকে ডাকছিলেন? পর্দা ধরে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে ফিরোজ মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। চমৎকার মেয়েগুলি সব এমন এমন জায়গায় থাকে যে ইচ্ছা করলেই হুট করে এদের কাছে যাওয়া যায় না। দূর থেকে এদের দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয় এবং মনে মনে বলতে হয়, আহা, এরা কি সুখেই না আছে। ফিরোজ উঠে দাঁড়ালো, সালামের মতো একটা ভঙ্গি করল। এটা করতে তার বেশ কষ্ট হলো। ১৯-২০ বছরের একটা মেয়েকে এরকম সম্মানের সঙ্গে সালাম করা কোনো মানে হয় না। ফিরোজ বলল, আমি আপনার বাবার কাছে এসেছি। বাবা তো দেশে নেই। আপনাকে কি এই কথাটা বলা হয়নি? হয়েছে। তাহলে? মেয়েটির চোখে মুখে সুস্পষ্ট বিরক্তি, যেন কৈফিয়ত তলব করছে কেন তাকে ডাকা হলো। ফিরোজ ঠান্ডা গলায় বলল, আপনার বাবা নেই বলেই আপনাকে খবর দিতে বলেছি। গল্প গুজব করার উদ্দেশ্যে খবর দেওয়া হয়নি। অপলা পর্দা ছেড়ে ঘরের ভিতরে ঢুকল। লোকটাকে চট করে রেগে যেতে দেখে তার বেশ মজা লাগছে। বয়স্ক মানুষেরা মাঝে মাঝে খুবই ছেলে মানুষই করে। আপনার বাবা আমাকে কমিশন করেছেন বসার ঘরটি বদলে নতুন করে সাজিয়ে দিতে। এই সাজ তার পছন্দ না। আপনি কি একজন আর্টিস্ট? না, আর্টিস্টরা মানুষের ঘর সাজায় না, তারা ছবি আঁকে। আমার কাজ হচ্ছে আপনাদের মতো পয়সাওয়ালাদের ঘর সাজিয়ে দেওয়া। বেশ, সাজিয়ে দিন। আপনি জানেন তো আপনার বাবা ড্রয়িং রুমটা বদলাতে চাচ্ছেন? না, জানি না। বাবার মাথায় এক একটা খেয়াল হঠাৎ করে আসে, আবার হঠাৎ করে চলে যায়। আপনি বসুন। ফিরোজ বসল। মেয়েটি দাঁড়িয়ে আছে। এইসব পরিবারের মেয়েরা অসম্ভব অহংকারী হয়। একজন হাউস ডেকোরেটরের সঙ্গে এরা বসবে না, এতে এদের সম্মানহানি হবে। আমি ভাবছিলাম আজই কাজ শুরু করব। করুন। আপনার বাবা আমাকে টাকা পয়সা কিছু দিয়ে যাননি। জিনিসপত্র কিনতে আমার বেশ কিছু খরচ আছে। আপাতত খরচ করতে থাকুন, বাবা এলে বিল করবেন। এত টাকা তো আমার নেই। আপনি কি কোনো ব্যবস্থা করতে পারেন? আমি কি ব্যবস্থা করব? আপনার বাবা বলেছিলেন যে যে কোনো প্রয়োজনে আপনাদের একজন ম্যানেজারের সঙ্গে কথা বলতে, নারায়ণবাবু। কিন্তু ওনার ঠিকানা আমাকে দিয়ে যাননি। আপনি অপেক্ষা করুন, আমি ম্যানেজার কাকুকে খবর দিয়ে নিয়ে আসছি। আপনাকে কি ওরা চা দিয়েছে? না। চা পাঠিয়ে দিচ্ছি। আপনার অসীম দয়া। অপলা হেসে ফেলল। অসীম দয়া বলার ভঙ্গির জন্য হাসল না অন্য কোনো কারণে, তা বোঝা গেল না। সে দোতলায় উঠে ম্যানেজার সাহেবকে টেলিফোনে আসতে বলল। নারায়ণবাবুকে এ বাড়িতে সবাই ম্যানেজার ডাকে, তবে ম্যানেজারি ধরনের কোনো কাজ উনি করেন না। উনি বসেন মতি ছিল অফিসে,
গুরুত্বহীন কাজগুলো অত্যন্ত যত্নের সঙ্গে করেন। টাটকা মাছ কেনার জন্য প্রায় ভোর রাতে দাউদকান্দি চলে যান। এ জাতীয় কাজে তার সীমাহীন আগ্রহ। অপলা টেলিফোন পেয়েই বলল, এক্ষুনি চলে এই ধরো 5 মিনিট, এর সঙ্গে আরো 2 মিনিট যোগ করে নাও। রাস্তাঘাটের অবস্থা তো বলা যায় না, ঠিক না মা? তা তো ঠিকই। 1 মাইল চওড়া রাস্তা, এর মধ্যেও ট্রাফিক জ্যাম। দেশটার কি হচ্ছে তুমিই বলো, একটা অনেস্ট অপিনিয়ন তুমি দাও। নারায়ণবাবু বকবক করতে লাগলেন। তিনি 10 মিনিটের আগে টেলিফোন ছাড়বেন না। কথার বিষয় একটিই, দেশ রসাতলে যাচ্ছে, মুক্তির কোনো পথ নেই। দেশের সবকটা মানুষকে বঙ্গোপসাগরে চুবিয়ে আনতে পারলে একটা কাজের কাজ হতো, ইত্যাদি। অপলা রিসিভার কানে নিয়ে সুযোগের অপেক্ষা করতে লাগল। কখন বলা যাবে? কাকা টেলিফোন রাখলাম। ফিরোজ ভেবেছিল একটা খুব সুদৃশ্য কাপে 1 কাপ চাই শুধু আসবে, অন্য কিছু থাকবে না। অসম্ভব বড় লোকেরা এক কথার মানুষ, যখন চায়ের কথা বলেন তখন শুধু চাই আসে, অন্য কিছু আসে না। অথচ প্রচণ্ড খিদে লেগেছে। ভোর 7টায় পরোটা ভাজি খাওয়া হয়েছিল, এখন 12টা 10। খিদেই নারী পাক দিয়ে উঠছে। মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে এতটা হৃদয়হীন হবে না, সঙ্গে কিছু না কিছু থাকবে। এদের ফ্রিজ খাবার দাবারে সবসময় ভর্তি থাকে। চট করে একটা স্যান্ডউইচ বানিয়ে দেওয়া এদের কাছে ছেলে খেলা। রুটির মাঝখানে কয়েক টুকরো পনির, শশার কুচি, 1 টুকরো টমেটো, ফ্রেঞ্চ ড্রেসিংয়ের 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। চমৎকার। কাজের মেয়েটি ট্রে নিয়ে ঢুকল। যা ভেবে গিয়েছে তাই। সুদৃশ্য কাপে চা এবং রূপর একটা গ্লাসে 1 গ্লাস হিমশীতল পান। খিদে নষ্ট করার জন্য ফিরোজ সিগারেট ধরালো। সেন্টার টেবিলের নিচে চমৎকার একটা অ্যাশট্রে, নিশ্চয়ই অনেক খরচ করে কেনা। একটা পরী নিচু হয়ে দাঁড়িয়ে আছে। পরীটির গা থেকে কাপড় খুলে যাচ্ছে। সে কাপড় সামলাতে ব্যস্ত। আগাছালো কাপড়ের কারণে লজ্জায় তার গাল রক্তি। এ জাতীয় অ্যাশট্রেগুলিতে কেউ ছাই ফেলে না, এতটা দুঃসাহস কারণে। ফিরোজ ছাই দিয়ে সেটা মাখামাখি করে ফেলল। তার খুব ইচ্ছে করছে উঠে যাওয়ার সময় এদের কোনো একটা ক্ষতি করতে। কার্পেটের খানিকটা সিগারেটের আগুন দিয়ে পুড়ে দেওয়া, কাপটা ভেঙে ফেলা, এরকম ইচ্ছে তার প্রায়ই হয়। ম্যানেজার নামক জীবটির এখনো কোনো দেখা পাওয়া যাচ্ছে না। মেয়েটি খবর দিয়েছে কিনা কে জানে। নিজের ঘরে গিয়ে হয়তোবা গান শুনছে কিংবা ভিসিআরে অকালের সন্ধান চালু করে সাধারণ মানুষের দুঃখ কষ্টের চিন্তায় মগ্ন। ফিরোজ কাপ হাতে নিয়ে জানালার পাশে এসে দাঁড়ালো। ছাগলদারির এক লোক 2টি আলসিয়ানকে গোসল দিচ্ছে, সাবান দিয়ে হেভি ডলাডলি। কুকুর দুটি বেশ আরাম পাচ্ছে বলে মনে হচ্ছে, নড়াচড়া করছে না। লোকটি কুকুর দুটির সঙ্গে ইংরেজি ভাষায় কথা বলছে। কাম কাম, সিট ডাউন, নটি বয়, বি কোয়াইট জাতীয় শব্দ শোনা যাচ্ছে। কুকুররা বিদেশি ভাষা এত ভালো বোঝে কেন কে জানে। দেশি ঘিয়ে ভাজা কুত্তাকেও কাম হিয়ার বললে কুই কুই করে এগিয়ে আসে। ফিরোজের বাথরুম পেয়ে গেল। কোনো বাড়িতে গিয়ে ফট করে বলা যায় না, ভাই আপনাদের বাথরুম কোথায়? মালদার পার্টিদের ড্রয়িং রুমের পাশে ব্যবস্থা থাকে, এখানে নেই। ড্রয়িং রুম নাম দিয়ে কুচ্ছির একটা জিনিস বানিয়ে রেখেছে। ছাদ পর্যন্ত উঁচু শোকেছে, রাজ্যের জিনিস, যেন একটা মিউজিয়াম। পয়সার সঙ্গে সঙ্গে রুচি বলে একটা বস্তু নাকি চলে আসে, ডাহা মিথ্যা কথা। এই জিনিসটির সঙ্গে নিয়ে জন্মাতে হয়। 1:05 বাজে, ম্যানেজার বাবু দেখা নেই। ফিরোজের উচিত সালাম আলাইকুম বলে উঠে যাওয়া। সালাম আলাইকুম শোনারও কেউ নেই। অহংকারী মেয়েটি এ ঘরে আর ঢোকেনি। হয়তো ভেবেছে ঘরে ঢুকলেই থার্ড রেট একটা ছেলের সঙ্গে প্রেম হয়ে যাবে। আরে বাবা, প্রেম এত সস্তা নয়, হুট করে হয় না। হুট করে প্রেম হয় কনজারভেটিভ ফ্যামিলিগুলোতে। ওইসব ফ্যামিলির মেয়েরা পুরুষদের সঙ্গে মিশতে পারে না। হঠাৎ যদি সুযোগ ঘটে যায় তাহলেই বড়শিতে আটকে গেল। উঁচুতলার মেয়েদের এই সমস্যা নেই, কত ধরনের ছেলেদের সঙ্গে মিশছে। ফিরোজ উঠে দাঁড়ালো।
শোকস্ত্রীর সামনে কিছুক্ষণ কাটানো যায়। ভদ্রলোক দেশ বিদেশ ঘুরে এত সব জিনিস এনেছেন, কেউ তো একজন দেখুক। এ বাড়িতে যারা বেড়াতে আসে তাদের শোকেসও এরকম জিনিসে ভর্তি। এরা নিশ্চয়ই দেখার ব্যাপারে কোনো উৎসাহ বোধ করেন না। আর থাকা যায় না, চলে যাওয়া উচিত। ডেকোরেশনের ফর্মটা তার হলে এতক্ষণে চলেই যেত। দুর্ভাগ্যের ব্যাপার, ফার্মটা তার নয়। একদিন যে এরকম একটা ফার্ম তার হবে, সেরকম কোনো নমুনাও বোঝা যাচ্ছে না। ম্যানেজার সাহেব ঠিক ১:৩০টার সময় এলেন। ফিরোজ প্রথম যে কথাটি বলল তা হচ্ছে, বাথরুমটা কোথায় আপনাদের? আপনার কি জানা আছে? অপলা বলল, সালাম ভাইকে। আপনাদের একতলায় থাকে, প্লিজ আপনার পায়ে পড়ি। আমাদের একতলায় তো সালাম বলে কেউ থাকে না। তাহলে আমি এখন কি করব? বলতে বলতে মেয়েটি সত্যি সত্যি কেঁদে ফেলল। অপলা নরম স্বরে বলল, আপনার রং নাম্বার হয়েছে, আবার করুন, পেয়ে যাবে। আমি রিসিভার উঠিয়ে রাখছি, তাহলে আপনি এই নাম্বারে চলে আসবে না। মেয়েটি ফোবাতে ফোবাতে বলল, নাম্বার ঠিক হলেও লাভ হবে না, ওরা ডেকে দেয় না। তাই নাকি? হ্যাঁ, শুধু জুথি বলে একটা মেয়ে আছে, ও ডেকে দেয়। কে জানে, আজ হয়তো জুথি নেই, থাকতেও তো পারে। আপনি করে দেখুন। আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন? আমি মাত্র ক্লাস 10-এ উঠেছি, আমাকে তুমি করে বলবেন। মেয়েটির সঙ্গে তুমি তুমি করে কথা বলার আর সুযোগ হয়নি। তার টেলিফোন নাম্বার জানা নেই। মেয়েটিরও অপলার নাম্বার জানে না। রং নাম্বারের একটা ব্যাপারে অল্প পরিচয়। কতদিন হয়ে গেল, এখনো সেই মিষ্টি গলার স্বর অপলার কানে লেগে আছে। টেলিফোন বেজে উঠলেই মনে হয়, ওই মেয়েটি নয় তো? না, ওই মেয়েটি না। সিঙ্গাপুর থেকে অপলার বাবা ফখরুদ্দিন সাহেব টেলিফোন করেছেন। কেমন আছো মা? খুব ভালো। তোর মার কোনো চিঠি পেয়েছ? আজ সকালে একটা পেয়েছি, মা এখন সুস্থ। সেকেন্ড অপারেশনের ডেট পড়েছে। সে তো সেসব তো কিছু লেখেননি। এই মহিলা প্রয়োজনীয় কথাগুলো কখনো লেখে না। তুমি সন্ধ্যা 7:30টার দিকে টেলিফোন করে জেনে নিও। এখানে সন্ধ্যা 7টা মানে লন্ডনে ভোর 6টা। আচ্ছা, আমি করব। খুব একা একা লাগছে নাকি? না, লাগছে না। তুমি আসছো কবে? আরো 2 দিন দেরি হবে। কোনো খবর আছে? না, কোনো খবর নেই। বসার ঘরটা নতুন করে সাজাতে বলে দিয়েছিলাম। কিছু হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। ভীষণ রোগা আর লম্বা একটা ছেলে রোজ এসে কি সব যেন করছে। তার সাথে মিস্ত্রি-টিস্ত্রিও আছে। কাজকর্ম কত দূর এগোচ্ছে? তা তো জানি না বাবা, আমি নিচে বিশেষ যাই না। একটু বলে দিও তো, যাতে আমি আসার আগে কমপ্লিট হয়ে থাকে। আমি এক্ষুনি বলছি। আর শোনো, তোমার মাকে কিছু জানিও না। সে এসে সারপ্রাইজড হবে। আচ্ছা। ওই ছেলেটির নাম কি? কোন ছেলেটির? কাজ করছে যে। নাম তো জানি না বাবা, জিজ্ঞেস করিনি। নাম দিয়ে তোমার কি দরকার? কোনো দরকার নেই। মতিন বলে একটা ছেলেকে দিতে বলেছিলাম। ওর কাজ ভালো। কিন্তু তুমি তো বলছো রোগা লম্বা। ওই ছেলে তো তেমন লম্বা না। আমি নাম জিজ্ঞেস করব। যদি দেখি ওই মতিন নয়, তাহলে কি করব? কাজ বন্ধ রাখতে বলবে। আমি স্পেসিফিক্যালি বলেছি মতিনের কথা। তোমার পরীক্ষা কেমন হচ্ছে মা? ভালো হচ্ছে না। খুব বেশি খারাপ হচ্ছে? কেমন যেন মাঝামাঝি হচ্ছে। মাঝামাঝি কোনো কিছুই আমার ভালো লাগে না। ফখরুদ্দিন সাহেব উঁচু গলায় হাসতে লাগলেন। অপলার এই কথায় হঠাৎ করে তিনি খুব মজা পেলেন। আচ্ছা মা, রাখলাম। তুমি ভালো আছো তো বাবা? অসম্ভব ভালো আছি। খোদা হাফেজ। অপলা নিচে নেমে এলো। ওই ভদ্রলোক বারান্দায় পা ছড়িয়ে বসে আছেন। তার সঙ্গে দুজন লোক করাত দিয়ে কাঠটুকরো করছে। অপলা বসার ঘরে উকি দিল। সমস্ত ঘর লণ্ডভণ্ড হয়ে আছে।
পেন্টিংগুলি নামিয়ে রাখা হয়েছে, শোকেসটি নেই। কার্পেট ভাঁজ করে এক কোণায় রাখা। অপলা বলল, আপনি কেমন আছেন? ফিরোজ অবাক হয়ে তাকিয়ে রইল। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই। আপনার নাম কি মতিন? আমার নাম মতিন হবে কি জন্য? আমার নাম ফিরোজ। আপনার নাম ফিরোজ হলে তো বড় রকমের সমস্যা। কাজ বন্ধ। কাজ বন্ধ মানে? কাজ বন্ধ মানে হচ্ছে আপনি আপনার জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে যাবেন। ফিরোজের মুখ হা হয়ে গেল। যেন এমন অদ্ভুত কথা সে আগে শোনেনি। অপলা হেসে ফেলল। সে অবশ্য হাসি মুহূর্তের মধ্যেই সামলে ফেলল। শান্ত গলায় বলল, বাবা, টেলিফোনে বললেন মতিন নামে একজনের নাকি কাজটা করার কথা। কিন্তু আমি তো ঠিক তার মতো করেই করছি। আপনি করলে তো হবে না। মতিন এখন ছুটিতে আছে। তার বড় বোনের অসুখ। বরিশাল গেছে। বরিশাল থেকে ফিরে এলে আবার না হয় করবেন। ফিরোজ সিগারেট ধরালো। মেয়েটির কথা তার এখনো বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে সে ঠাট্টা করছে। যদি ঠাট্টা না হয় তার জন্য বড় ধরনের ঝামেলা অপেক্ষা করছে। এই কাজটি সে জোর করে হাতে নিয়েছে। করিম সাহেবকে বলেছে কোনো অসুবিধা নেই, মতিনের চেয়ে কাজ খারাপ হবে না। করিম সাহেব বিরক্ত হয়ে বলেছেন, আরে না, ভদ্রলোক মতিন সাহেবের কথা বলেছেন। আমি নিজে তার মেয়ের সঙ্গে কথা বলেছি। সে বলেছে আমি করলেও চলবে, কাজ ভালো হলেই চলবে। দেখেন পরে আবার ঝামেলা না হয়। বড় লোকের কারবার, মুডের উপর চলে। মাঝখানে যদি বন্ধ করে দেয়। পাগল হয়েছেন? কাজ দেখলে চোখ টেরা হয়ে যাবে। এখন যা অবস্থা দাঁড়াচ্ছে তাতে ফিরোজেরই চোখ টেরা হয়ে যাবার জোগাড়। বিয়ে করিম লোকটি মহাতেদন। হয়তো বলে বসবে, ফিরোজ সাহেব, এই ফার্মে আপনার ঠিক পোষাচ্ছে না। দুদিন পর পর ফার্মকে একটা ঝামেলায় জড়িয়ে ফেলছেন। আপনি ভাই অন্য পথ দেখুন। করিম সাহেবের পক্ষে এটা বলা মোটেই অস্বাভাবিক নয়, বরং খুবই স্বাভাবিক ব্যাপার। বেটা অনেকদিন ধরেই সুযোগ খুঁজছে। মাঝে মাঝে ইশারা ইঙ্গিতও করেছে। গত সপ্তাহে বেতনের দিন বলল, খাজনা চেয়ে বাজনা বেশি হয়ে গেছে, কাজের চেয়ে মানুষ বেশি। 12 হাত কাকুরের 18 হাত বিচি। ফিরোজ আধখাওয়া সিগারেট ফেলে দিয়ে অপলার দিকে তাকালো। অপলা এখনো দাঁড়িয়ে আছে। তার মুখ হাসি হাসি। মনে হচ্ছে কায়দা করে এই মেয়েটিকে রাজি করিয়ে ফেলা যাবে। 19-20 বয়সের মেয়েদের মন তরল অবস্থায় থাকে। দুঃখ কষ্টের কথা বললে সহজেই কাবু হয়ে যায়। মুশকিল হচ্ছে বলাটাই। এ বয়সী মেয়েদের সঙ্গে ভিখিরির স্বরে কথা বলতে ইচ্ছে করে না। তাদের নিজেকে খুব তুচ্ছ মনে হয়। আমি বরং কাজটা শেষ করি। আমার ধারণা আপনার বাবা যখন দেখবেন একটা চমৎকার কাজ হয়েছে। মানে চমৎকার হবে যে এই সম্পর্কে। অপলা হাসি মুখে বলল, না। ফিরোজ স্তম্ভিত। হাসি মুখে কাউকে না বলা যায়? এইভাবে যদি চলে যাই তাহলে আমার নিজের খুব অসুবিধা হবে। চাকরিটা হয়তো থাকবে না। আপনি আপনার বাবাকে বুঝিয়ে বলতে পারেন। আমার ধারণা আপনার কথা উনি শুনবেন। আপনার ধারণা ঠিক নয়। এই বাজারে আমার চাকরি নিয়ে সমস্যা হলে কি যে অসুবিধায় পড়ব আপনি বোধহয় বুঝতে পারছেন না। আপনাদের বোঝার কথাও নয়, নিজে থেকে বলতে আমার খুব লজ্জা লাগছে। অপলা মৃদু স্বরে বলল, যাবার আগে ঘরটা আগের মতো করে দিয়ে যাবেন। এরকম এলোমেলো ঘর দেখলে বাবা খুব রাগ করবেন। ফিরোজ দ্বিতীয় সিগারেটটা ধরালো। তার সঙ্গের লোক দুটিকে চিন্তিত মুখে ফিরোজের দিকে তাকাচ্ছে। ফিরোজ নিচু গলায় বলল, যাও, ঘর গুছিয়ে ফেলো। অপলা চলে যাচ্ছে। ফিরোজের গা জ্বালা করছে। মেয়েটি একবারও বলল না সরি। মানবিক ব্যাপারগুলি কি উঠেই যাচ্ছে? গল্প উপন্যাস হলে এই মেয়েটি চোখে পানি এসে যেত। সে ধরা গলায় বলত, আমার কিছু করার নেই ফিরোজ সাহেব। আমার বাবাকে তো আপনি চিনেন না। একটা অমানুষ।
ফিরোজ বলতো, তুমি মন খারাপ করো না। তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়। এ বলে সে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকত। কিন্তু জীবন গল্প উপন্যাস নয়, জীবনে কুৎসিত সব ব্যাপারগুলি সহজভাবে ঘটে যায়। অপরূপ রূপবতী একটা মেয়ে হাসতে হাসতে কঠিন কঠিন কথা বলে। সো আনেন। ফিরোজ দেখল কাজের মেয়েটি ট্রেতে করে এক কাপ চা নিয়ে এসেছে। ফিরোজ ঠান্ডা গলায় বলল, চা কেন? দিতে কইছে। তার একবার ইচ্ছা হলো বলে চা খাবো না, কিন্তু এরকম বলার কোনো মানে নেই। শীতের সকালবেলা এক কাপ চা মন্দ লাগবে না। সে হাত বাড়িয়ে চায়ের কাপ নিল। চা খাওয়া শেষ হলে আছাড় দিয়ে কাপটা ভেঙে ফেললেই হবে। বিকরিম সাহেব বেশ কিছুক্ষণ মুখ সুচাল করে রাখলেন। চেঁচামেচি হইচই কিছুই করলেন না। করলে ভালো হতো। স্টিম বের হয়ে যেত। স্টিম বের হলো না। এর ফল মারাত্মক হতে পারে। ফিরোজ ফলাফলের অপেক্ষা করছে। তার মুখ দার্শনিকের মতো। যা হবার হবে এরকম একটা ভাব। ফিরোজ সাহেব। জি। ১,৫০০ টাকার ক্ষতি হয়ে গেল। কি বলে? ক্ষতি হবে কেন? মতিন এইগুলি দিয়েই কাজ করবে। পাগল! মতিন এইসব ছুবে। সে সব কিছু আবার নতুন করে করাবে। তা অবশ্য ঠিক। বেকায়দা একটা অবস্থা হয়ে গেল ফিরোজ সাহেব। তা খানিকটা হলো। আপনাকে আগেই বলেছিলাম, যাবেন না, কথা শুনলেন না, রক্ত গরম, কারো কথা কানে নেন না। রক্ত একসময় গরম ছিল, এখন ঠান্ডা মেরে গেছে। আমার সবচেয়ে যা খারাপ লাগছে তা হচ্ছে আপনি আমাকে বলেছেন মিথ্যে কথা। আপনি বলেছিলেন ফখরুদ্দিন সাহেবের মেয়ের সঙ্গে কথা হয়েছে। আপনার কথার উপর ভরসা করে করিম সাহেব বাক্য শেষ করলেন না, পেন্সিল চাচতে শুরু করলেন। এটা খুব অশুভ লক্ষণ। পেন্সিল চাছা শেষ হওয়া মাত্র বুলেটের মতো কিছু কঠিন বাক্য বের হবে। তার ফল সুদূর প্রসারী হতে পারে। ফিরোজ সাহেব। জি। আপনি বরং সিনেমার লাইনে চলে যান। অভিনয় করার কথা বলছেন? আরে না, অভিনয়ের কথা বলবো কেন? সেটে তৈরি করবেন। আপনি ক্রিয়েটিভ লোক, অল্প সময়ে নাম করবেন। জাতীয় পুরস্কার একবার পেয়ে গেলে দেখবেন কাঁচা পয়সা আসছে। ফিরোজ মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কাঁচা পয়সা জিনিসটা কি কে জানে? পয়সার কাঁচা পাকা নেই। পয়সা হচ্ছে পয়সা। ফিরোজ সাহেব। জি। ওই করুন। সিনেমার লাইনে চলে যেতে বলছেন? হ্যাঁ। আমরা বড় বড় কাজ টাজ পেলে আপনাকে ডাকবো তো বটেই। আপনি হচ্ছেন খুবই ডিপেন্ডেবল। এটা আমি সব সময় স্বীকার করি। শুনে অত্যন্ত খুশি হলাম। আগে জানতাম না। সিনেমার লাইনের লোকজন আপনাকে লুফে নিবে। কেন বলুন তো? সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার আর্ট কলেজের ডিগ্রি নেই। ডিগ্রিধারী কাউকে এরা নিতে চায় না। ওদের তেল বেশি থাকে। ডিরেক্টরের উপর মাতাব্বরি করতে চায়। আপনি তা করবেন না। ডিগ্রি না থাকার বিরাট সুবিধা দেখছি। এই ফার্মের চাকরি কি আমার শেষ? করিম সাহেব উত্তর দিলেন না। তার পেন্সিল চাছা শেষ হয়েছে। তিনি সেই পেন্সিলে কি যেন লিখতে শুরু করেছেন। ফিরোজ হাই তুলে বলল, আপনি কি আমাকে আরো কিছু বলবেন না আমি উঠব? আমার পরিচিত একজন ডিরেক্টর আছে। তার কাছে আমি চিঠি লিখে দিচ্ছি। চিঠি নিয়ে দেখা করুন, একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি তো দেখছি রীতিমতো মহাপুরুষ ব্যক্তি। চিঠিটা পেন্সিলে না লিখে দয়া করে কলম দিয়ে লিখুন। ইচ্ছা করে পেন্সিল দিয়ে লিখছি। পেন্সিলে চিঠিতে একটা পার্সোনাল টাচ থাকে, যে জিনিসটা টাইপ করা চিঠি বা কলমের লেখায় থাকে না। গুড। এটা জানতাম না। এখন থেকে যাবতীয় প্রেমপত্র পেন্সিলে লিখব। ডিরেক্টর সাহেবের বাসা কল্যাণপুরে। সারা দুপুর খুঁজে সে বাড়ি বের করতে হলো। ডিরেক্টর সাহেবকে পাওয়া গেল না। অত্যন্ত ক্ষুদ্র বাড়িওয়ালার কাছে জানা গেল ডিরেক্টর সাহেব ৬ মাসের
বাড়ি ভাড়া বাকি ফেলে চলে গেছেন। শুধু তাই না, যাবার সময় বাথরুমের 2টি কমোড হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছেন। ফিরোজ চোখ কপালে তুলে বলল, বলেন কি? ফিল্ম লাইনের লোক, বাড়ি ভাড়া দেওয়াই উচিত হয়নি। আপনি তার কে হন? আমি তার কেউ হই না, আমিও একজন পাওনাদার। কত টাকা গেছে? প্রায় 1010। ওই টেয়ার আশ্বাস ছেড়ে দেন, ওইটা আর পাবেন না। টেকা এবং স্ত্রী 2 জিনিস হাতছাড়া হইলে আর পাওন যায় না। ফিরোজ প্রায় বলেই বসেছিল, আপনার স্ত্রীও কি ওনার সঙ্গে ভ্যানিশ হয়েছেন? শেষ মুহূর্তে নিজেকে সামলালে। এখন রসিকতা করতে ইচ্ছা করছে। সে ক্লান্ত স্বরে বলল, এক গ্লাস পানি খাওয়াতে পারেন? নিশ্চয়ই পারি, আসুন ভিতরে আসুন। এত মন খারাপ করবেন না। কি করবেন বলুন? দেশ ভরে গেছে জুয়া চোরে। আমার মতো পুরনো লোক মানুষ চিনতে পারে না। আর আপনি হচ্ছেন দুধের ছেলে। শুধু পানি নয়, পানির সঙ্গে সন্দেশও লুচিয়ে। ভদ্রলোকের স্ত্রী পদ্মার ওপাশ থেকে উকি দিচ্ছে, দেখছেন কৌতূহলী চোখে। ভদ্রলোক ফুর্তির স্বরে বললেন, এই ছেলের কথাই তোমাকে বলছিলাম, একে ফতুর করে দিয়ে গেছে। কিরকম একটা অবস্থা দেখো। হায় রে দুনিয়া! 10 মিনিটের ভিতর এই পরিবারটির সঙ্গে ফিরোজের চূড়ান্ত খাতির হয়ে গেল। ভদ্রমহিলা এক পর্যায়ে বললেন, দুপুরবেলা ঘোরাঘুরি করে লাভ নেই। হাত মুখ ধুয়ে ভাত খেয়ে ফেলো, বড় বড় পাবদা মাছ আছে। ফিরোজের চোখ প্রায় ভিজে উঠল। এই জীবনে সে অনেকবারই অযাচিত ভালোবাসা পেয়েছে। এই জাতীয় ভালোবাসা মন খারাপ করিয়ে দেয়। অপলার মা হেলেনা প্রথমে লন্ডনের সেন্ট ডিলিউক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার হার্টের কেটি ড্যামেজ ভাল্ব এখানে রিপেয়ার করা হয়। রিপেয়ারের কাজটি তেমন ভালো হয়নি। ডাক্তাররা 1 মাস পরে আবার একটা অপারেশন করতে চাইলে, তবে এও বললেন যে অপারেশন নাও লাগতে পারে। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, 1 মাস অবজারভেশনে রাখতে হবে। ফখরুদ্দিন সাহেব লন্ডনের সাবার্বে লালিতের ছোটখাটো একটা নার্সিং হোম খুঁজে বের করলেন। এই হাসপাতালটি ঘরোয়া ধরনের। সবার প্রাণপণ চেষ্টা যেন কিছুতেই হাসপাতাল মনে হয় না। কিছু অংশে তারা সফল, চট করে এটাকে হাসপাতাল মনে হয় না। তবে তার জন্য রুগীদের প্রচুর টাকা দিতে হয়। এখানে বড় হাসপাতালের খরচের 1.5 গুণ বেশি খরচ হয়। টাকাটাও আগে ভাগেই দিয়ে দিতে হয়। ফখরুদ্দিন সাহেবের জন্য সেটা কোনো সমস্যা হয়নি। টাকা খরচ করতে তার ভালোই লাগে। ফখরুদ্দিন সাহেব নিজে যখন দরিদ্র ছিলেন, তখনও তার এই স্বভাব ছিল। পড়াশোনার খরচ দিতেন বড় মামা। তার অবস্থা নড়বড়ে ছিল। তবু তিনি মাসে 3 তারিখে একটা মানি অর্ডার পাঠাতেন। প্রায় এমন হয়েছে 6 তারিখেই সব শেষ। তখন ছুটোছুটি, দৌড়োদৌড়ি। ফখরুদ্দিন সাহেবের জীবনের উদ্দেশ্য ছিল একটাই, প্রচুর টাকা করা, প্রচুর টাকা কামানো, যাতে দুহাতে খরচ করেও শেষ করা না যায়। ফখরুদ্দিন সাহেবের মেধা ছিল, ভাগ্যও প্রসন্ন ছিলেন। মাত্র 35 বছর বয়সে ব্যবসা জমিয়ে ফেললে। চারদিক থেকে টাকা আসতে শুরু করলে। বিয়ে করলেন 37 বছর বয়সে। বাসরাতে স্ত্রীকে বললেন, টাকা পয়সা তোমার কাছে কেমন লাগে? হেলেনার বয়স তখন মাত্র 17। আয়ে পরীক্ষা দিয়ে বড় বাড়ি বেড়াতে গিয়েছে। সেখানেই 24 ঘন্টার মধ্যে বিয়ে। বাসরাতে টাকা প্রসঙ্গে স্বামীর এই অদ্ভুত প্রশ্নের সে কোনো আগামাথা পেল না। সে চুপ করে রইল। ফখরুদ্দিন সাহেব অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে টু বিকাম রিচ, ভেরি রিচ, টাটা বিড়লাদের মতো। তোমার কি ধারণা আমি পারব? হেলেনা অবাক হয়ে তাকিয়ে রইলেন। তার কেন জানি মনে হতে লাগলো এই মানুষটি ঠিক সুস্থ নয়। সুস্থ মানুষ বিয়ের প্রথম রাতে নিশ্চয়ই স্ত্রীকে এ জাতীয় কথা বলে না। বুঝলে হেলেনা, আমার মনে হয় আমি পারব। আমি খুব দ্রুত ভাবতে পারি, ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পারি। এটা একটা মেজর অ্যাডভান্টেজ।
ওনারা আজ যা চিন্তা করে সেটা আমি সেটা ২ বছর আগেই চিন্তা করে রেখেছি। হেলেনাদের বিয়ে হয়েছিল শ্রাবণ মাসে। হুট করে বিয়ে। আত্মীয়স্বজন দূরের কথা, নিজের মা পর্যন্ত খবর জানেন না। টেলিগ্রাম করা হয়েছে, এখনো হয়তো পৌঁছেনি। ঘটনার আকস্মিকতা, বিয়ের উত্তেজনায় হেলেনার মাথা ঠিক নেই। তারপর লোকটি ক্রমাগত কি সব বলে যাচ্ছি। হেলেনা, জি, আজ আমি কিঞ্চিৎ মদ্যপান করেছি, যেটা আমি কখনো করি না। আজ বাধ্য হয়ে নার্ভ স্টেডি রাখার জন্য করতে হলো। তুমি সম্ভবত গন্ধ পাচ্ছ। হেলেনা কোনো গন্ধটন্ধ পাচ্ছিল না, এখন পেতে শুরু করল। তার ইচ্ছে করল চেঁচিয়ে কেঁদে ওঠে। এই পৃথিবীতে আমি মোটামুটি একা। মানুষ করেছেন বড় মামা। তার সঙ্গে কিছুদিন আগে বিরাট একটা ঝগড়া হয়েছে। আজ তোমাকে বলবো না, পরে বলবো। আজ বরং আমার ভবিষ্যৎ পরিকল্পনাগুলি তোমাকে বলি। ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করেছে। খোলা জানালা দিয়ে বৃষ্টির ছাট আসছে। ফখরুদ্দিন সাহেব হাতে সিগারেট ধরিয়ে চক্রাকারে হাঁটছেন এবং কথা বলছে। সিগারেটের ধোঁয়ায় হেলেনার দম বন্ধ হবার জোগাড়। লোকটি একটির পর একটি সিগারেট ধরাচ্ছে, পুরোটা টানছে না। কয়েকটি টান দিয়েই ফেলে দিচ্ছে। হেলেনার ভয় ভয় করতে লাগলো। এ কেমন ছেলে, কার সঙ্গে তার বিয়ে হলো? এখনকার ট্রেন্ডটা কি হচ্ছে জানো? চট করে ইন্ডাস্ট্রি দিয়ে দেওয়া। এদের সমাজে প্রেস্টিজ পাওয়া যায়, লোকে আঙ্গুল দেখিয়ে বলতে পারে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। কিন্তু এইসব ইন্ডাস্ট্রি শেষ পর্যন্ত হাতি বসার মতো হয়। হাতির খাবার জোগাতে গিয়ে প্রাণান্ত। বুঝতে পারছো কি বলছি? না, র মেটেরিয়াল নিয়ে কেউ চিন্তা করে না। ইন্ডাস্ট্রির খাবার হচ্ছে র মেটেরিয়াল, যার প্রায় সবাই আনতে হয় বাইরে থেকে। আমি তা করব না। আমি যখন কোনো ইন্ডাস্ট্রি দেব, তার প্রতিটি র মেটেরিয়াল তৈরি করব আমি নিচে। হেলেনা হাই তুলল। ফখরুদ্দিন সাহেব অবাক হয়ে বললেন, তোমার ঘুম পাচ্ছে নাকি? না, শুধু ব্যবসা নিয়ে কথা বলছি, দেখি কি বিরক্তি লাগছে? না, টাকা খুব ইম্পর্টেন্ট জিনিস, বুঝলে হেলেনা? যে সোসাইটির দিকে আমরা যাচ্ছি, সোসাইটির ঈশ্বর হচ্ছে টাকা। একটা সময় আসবে, ওই টাকা দিয়ে সব কিনতে পারবে। সুখ, শান্তি, ভালোবাসা, সব। হেলেনা দ্বিতীয়বার হাই তুলল। ফখরুদ্দিন সেই হাই সম্পূর্ণ অগ্রাহ্য করে বললেন, খুব বেশি দূর তোমাকে যেতে হবে না। আজকের কথাই ধরো, তোমার যদি প্রচুর টাকা থাকে, তাহলে তুমি সেই টাকায় বেহেশতে নিজের জন্য একটা জায়গা করতে পারো। কিভাবে? টাকা খরচ করে হাসপাতাল দেবে, স্কুল কলেজ দিবে, এতিমখানা বানাবে, লঙ্গরখানা বসাবে, এতে পুণ্য হবে। সে পুণ্যের বলে বেহেশত। কাজেই টাকা দিয়ে তুমি পরকালের জন্য ব্যবস্থা করে ফেললে, যে ব্যবস্থা একজন ভিখারি করতে পারবে না। ইহকালে যে ভিক্ষে করছে, পরকালেও সে নরকে পচবে, কারণ তার টাকা নেই। হা হা হা। তার হাসি আর থামেই না, মাঝে মাঝে একটু কমে। তারপর আবার উদ্যম গতিতে শুরু হয়। হেলেনা ভয় পেয়ে উঠে দাঁড়ালো। বন্ধ দরজার পাশে বাড়ির মেয়েরা এসে দাঁড়িয়েছে। একজন ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে? ফখরুদ্দিন সাহেব হাসতে হাসতে বললেন, নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। পানি খেলেই ঠিক হয়ে যাবে। ব্রিং মি সাম ওয়াটার। হেলেনা হাসপাতালে বেডে শেষে পুরনো কথা ভাবে। স্মৃতির রোমন্থনের জন্য নয়, সময় কাটানোর জন্য। বইপত্র, ম্যাগাজিন স্তূপ হয়ে আছে। বেশিক্ষণ এসব দেখতে ভালো লাগে না। টিভির অনুষ্ঠানও একঘেয়ে, এক নাগারে দেখা যায় না। কথাবার্তা বোঝা যায় না। সবাই কেমন যেন ধমক দেওয়ার মতো করে ইংরেজি বলে। পুরোটাও বলে না। অর্ধেক গলার মধ্যে আটকে রাখে, যেন কথাগুলি নিয়ে গলগল করছে। হেলেন, তিনি তাকালেন। সিস্টার মেরি এসে দাঁড়িয়েছে। এরা সবাই তাকে হেলেন ডাকে, যদিও তিনি অনেকবার বলেছেন হেলেন নয়। তোমার একটা টেলিফোন এসেছে।
কানেকশন এই ঘরে দেওয়া যাচ্ছে না। টেলিফোন সেটটায় গন্ডগোল আছে। তুমি কি কষ্ট করে একটু বাইরে আসবে? নিশ্চয়ই আসব। তিনি বিছানা থেকে নামলেন। এই হাসপাতালে সিস্টার মেরি একমাত্র ব্যক্তি যার প্রতিটি কথা তিনি বুঝতে পারেন। এ মহিলার গলার স্বরও সুন্দর, শুনতে ইচ্ছা করে। সে কথাও বলে একটু টেনে টেনে। টেলিফোন ঢাকা থেকে এসেছে। অপলার গলা। মা, কেমন আছো? ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করলে না তো? কেমন আছিস? ভালো। পরীক্ষা কেমন হচ্ছে জিজ্ঞেস করো? পরীক্ষা কেমন হচ্ছে? ভালো না, মাঝারি ধরনের। বলিস কি, তুই এমন সিরিয়াস ছাত্রী, তোর পরীক্ষা মাঝারি ধরনের হবে কেন? এখন হলে আমি কি করব বলো? তুই কি আমার কথা ভেবে ভেবে পরীক্ষা খারাপ করলি নাকি? হতে পারে, তবে কনসিয়াসলি ভাবি না, অবচেতন মনে হয়তো ভাবি। সেটা বুঝলি কিভাবে? প্রায়ই স্বপ্নে দেখি তোমার অপারেশন হচ্ছে। অপারেশনের মাঝখানে ডাক্তাররা গন্ডগোল করে ফেলল। এইসব আর কি। সেকেন্ড অপারেশনটা আমার বোধহয় লাগবে না। তাই নাকি? এত বড় একটা খবর তুমি এতক্ষণে দিলে? এখনো শিওর না, ডাক্তাররা আরো কি সব টেস্ট করবে। কবে নাগাদ শিওর হবে? এই সপ্তাহটা লাগবে। তোর বাবা কেমন আছে? জানি না। ভালোই আছো বোধহয়। একটা ভালো খবর দিতে পারি মা। দিতে পারলে দে। এখন থেকে ঠিক ৪৮ ঘন্টার মধ্যে বাবার সঙ্গে তোমার দেখা হবে। বাবা সিঙ্গাপুর থেকে সরাসরি ইংল্যান্ডে যাচ্ছে। ভালো। তুমি মনে হচ্ছে তেমন খুশি হওনি। খুশি হয়েছি। গলার স্বর কিন্তু কেমন শুকনো শুকনো লাগছে। এ বয়সে কি আর খুশিতে নেচে ওঠা ঠিক হবে? খুশি হবার কোনো বয়স নেই। মা, যে কোনো বয়সেই খুশি হওয়া যায়। তা যায়। তুমি বাবার সঙ্গে চলে এসো। যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো চলেই আসবো। সব ঠিকঠাকই থাকবে। থাকলেই ভালো। মা, তোমার কি সত্যি সত্যি শরীর খারাপ? শরীর সেরেছে? হুম। কিন্তু এমন করে বলছো কেন, যেন কোনো উৎসাহ পাচ্ছ না? একটু হাসো তো মা। তিনি হাসলেন, বেশ শব্দ করেই হাসলেন। তাছাড়া তিনি খানিকটা বিষণ্ণ বোধ করছিলেন। সেই ভাবটা কেটে গেল। তিনি বারান্দায় এসে দাঁড়ালেন। সুন্দর রোদ উঠেছে। আকাশ অসম্ভব পরিষ্কার। রোদে দাঁড়িয়ে আকাশ দেখতে তার ভালো লাগছে। বাতাস অবশ্য খুব ঠান্ডা সূচের মতো গায়ে বিঁধে। ভেতর থেকে ওভারকোটটি নিয়ে এলে ভালো হতো, কিন্তু ভিতরে যেতে ইচ্ছে করছে না। চোখ মেলতেই প্রিয় দৃশ্যটি দেখা গেল। জানালার কাছে চায়ের কাপ। একটা চড়ুই পাখি কাপের কিনারায় বসে ঠোঁট ডুবিয়ে চা খাচ্ছে। মাঝে মাঝে তাকাচ্ছে ফিরোজের দিকে। এ ব্যাপারটি প্রথম ঘটে ডিসেম্বর মাসের ১১ তারিখে। চায়ের দোকান থেকে যথারীতি জানালার পাশে গরম চা রেখে ডাক দিয়েছে। স্যার ওঠেন। ফিরোজ ঘুম ঘুম চোখে দেখছে। হাত বাড়াতে বাড়াতে আবার ঘুম। ঘুম ভাঙল ১১টার দিকে। কিচিরমিচির শব্দে চায়ের কাপ ঘিরে ৫-৬টা চড়ুই পাখি মহা আনন্দে কাপে ঠোঁট ডুবিয়ে কিচিরমিচির করছে। সেই থেকে হচ্ছে। পাখিগুলি মনে হয় অপেক্ষা করে থাকে কখন চা আসবে। সেই চা ঠান্ডা হবে। রোজ তাদের সে সুযোগ হয় না। বিছানায় আচ্ছা হয়ে ফিরোজ কাপ টেনে নেয়। চুমুক দেয়। চুমুক দিয়ে মুখ বিকৃত, তিক্ত, কষা ও মধু, এই তিন স্বাদের সমাহার। ভোরের দিকে প্রথম শারীরিক আনন্দ। আজ ফিরোজের কোনো কাজ নেই, কোথাও যেতেও হবে না। দেন দরবার করতে হবে না। সাধারণত যেদিন কোনো কাজ থাকে না, সেদিন সূর্য ওঠার আগেই ঘুম ভেঙে যায়। কাজের দিনে কিছুতেই ঘুম ভাঙতে চায় না। মনে হয় খানিকক্ষণ শুয়ে বসে থাকি। আজ উল্টো ব্যাপার ঘটল। কোনো কাজকর্ম নেই, তবু বেশ খানিকক্ষণ ঘুমানো গেল। চড়ুই পাখিটি কৃতজ্ঞ চোখে তাকাচ্ছে। তার সঙ্গীরা আজকেও আসেনি। এলেও চা পর্ব সমাধান করে চলে গিয়েছে। এ বেটা যাচ্ছে না। হিন্দি ভাষায়
পাখিটির সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলা যায়। পশু পাখিরা বাংলা তেমন বোঝে না। ভাই চিড়িয়া হালাত কিয়া, চিকির চিকির চিক, চিনিওয়ানি সব ঠিক ঠাক ইয়া, চিকির চিকির, और एक दफा होगा नहीं, চিকির চিকির চিকির। ফিরোজের ধারণা পাখিরা মোর্স কোডে কথা বলে। চিকির এবং চিক এ দুটি শব্দই নানান পারমুটেশন কম্বিনেশনে বেরিয়ে আসছে। এই বিষয়ে একটা গবেষণা হওয়া উচিত। সময় থাকলে দু একজন পক্ষী বিশারদদের সঙ্গে কথা বলা যেত। পশু পাখিগুলির ভাষা জানা থাকলে নিঃসঙ্গ মানুষদের বড় সুবিধা হতো। ফিরোজ টুথপেস্ট হাতে বারান্দায় এলো। তার ঘর দোতলায় একটা শোবার ঘর, জানালাবিহীন অন্য একটা কামরা, 108-এর বাতি জ্বালালেও যা অন্ধকার হয়ে থাকে। সে ঘরের উল্টা দিকে বাথরুম একজন ভাড়াটের সঙ্গে শেয়ার করতে হয়। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যখনই ফিরোজের বাথরুমে যাবার দরকার হয় তখনই রমিজ সাহেবকে বাথরুমের ভিতরে পাওয়া যায়। ভদ্রলোকের ব্যাপার সব অদ্ভুত। বাথরুমে একবার ঢুকলে আর বেরোবেন না। ফিরোজের ধারণা বসে থাকতে থাকতে ভদ্রলোক ঘুমিয়ে পড়েন। এই যে ব্রাদার, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। রমিজ সাহেব খুক খুক করে দুবার কাশলেন। আজ অফিসে যাননি? 11টা বাজে, এখনো বাথরুমে বসে আছেন? আবার খুক খুক কাশি, না ঝাড়ার কাশ শব্দ। বেরিয়ে আসুন ভাই, খানিকক্ষণ পর না হয় নতুন উদ্যমে যাবেন। বাথরুম তো পালিয়ে যাচ্ছে না। রমিজ সাহেব ভয়ঙ্কর বিরক্ত নিয়ে বের হয়ে এলেন। কড়া গলায় বললেন, রোজ রোজ এসব কি বাজে কথা বলেন? আজে বাজে কথা কি বললাম? এসব আমি পছন্দ করি না, খুবই না পছন্দ করি। দরজায় এত ধাক্কাধাক্কি কেন? এটা কি ধরনের অভদ্রতা? আজ কিন্তু ধাক্কা দেননি, অভদ্র ছোট্টা। রমিজ সাহেব রাগে গজগজ করতে করতে নিজের ঘরে গেলেন। ভদ্রলোক সম্ভবত অসুস্থ। গলায় মোটা একটা মাফলার, চোখ মুখ ফোলা ফোলা। অফিসেও যাননি। ফিরোজ কিঞ্চিত লজ্জিত বোধ করল। একজন অসুস্থ মানুষকে নিয়ে রসিকতা ঠিক হচ্ছে না। রসিকতার প্রচুর বিষয় আছে। বেরোতে বেরোতে 12:30 বেজে গেল। একতলার বারান্দায় বাড়িওয়ালা বসে আছে। আজ তাকে দেখে চট করে সরে যাওয়ার প্রয়োজন নেই। 2 মাসের বাড়ি ভাড়া বাকি ছিল, গত সপ্তাহে সেটা দিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাড়িওয়ালার ছোট মেয়েটির জন্য সে একজন পাত্রের খোঁজ আছে এমনও বলেছে। এটা বলার দরকার ছিল, কারণ বাড়িওয়ালা হাজী আসমত আলী উপরের 2 জন ভাড়াটেকে উৎখাত করতে চাইছেন। সেখানে নাকি তার বড় জামাই আসবেন। বড় জামাই চাকরি নেই, বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারছেন না। চাকরি বাকরির কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। ফিরোজ আজকে উঠে বলেছে, খাল কেটে মানুষজন কুমির আনে, আপনি তো হাঙ্গর আনার ব্যবস্থা করছেন। জামাই একবার ঢুকলে উপায় আছে? হাজী আসমত আলী বললেন, করব কি তাহলে, ফেলে দিব? অফকোর্স ফেলে দিবেন। জামাই, শালা এবং ভাগ্নে, এই 3 জিনিসকে কাছে ঘেঁষতে দিবেন না যদি বাঁচতে তা। আপনি সব সময় খুব বাজে বাজে কথা বলেন। কোন কথাটা আজে বাজে বললাম? এই নিয়ে আপনার সঙ্গে বকবক করতে চাই না। আপনি ভাই ডিসেম্বর মাসের 30 তারিখে বাসা ছেড়ে দিবেন। 1 মাসের নোটিশ দেবার কথা দিলাম। আচ্ছা, ছেড়ে দিব। 29 তারিখে ছেড়ে দিব, একদিন আগে। মেয়ের বিয়ে প্রসঙ্গ, এর পরপরই ফিরোজকে আনতে হয়েছে। কাল্পনিক এক পাত্র খাড়া করতে হয়েছে। এ ব্যাপারে হাজী সাহেব যা দেখাবেন বলে আশা করা গিয়েছিল তার চেয়েও বেশি দেখালে। ফিরোজ যথাযোগ্য গাম্ভীর্যের সঙ্গে বলল, ছেলে MA পাস করেছে গত বছর। ফার্স্ট ক্লাস পাওয়ার কথা ছিল, পায়নি। সেকেন্ড ক্লাস 4th হয়েছে। একটা পেপার খুব খারাপ হয়েছে। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের আকাশজোড়া মেঘ, পর্ব 1। পরবর্তী গল্প শুনতে
আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।